নরসিংদী যাবো 85 টাকা 820 টাকা লাগছে গতকালকে টিকিট ব্রাউনবাড়ি থেকে আমি বিমানবন্দর আসছি এই যে দেখেন টিকিটটা 820 টাকা নিচে তিনটা টিকিট 2460 টাকা নিচে কেন এত টাকার সাথে অনেক আমি তর্ক করছি বলেন যে এত টাকাই দাম আমরা আসতে হবে তার জন্য টাকা দিয়ে আসছে এই যে আমরা টিকিট দিচ্ছে দেখেন ব্রাউনবাড়ি থেকে 820 টাকা লাগছে একজনের টিকিট রেগুলার ভাড়া 185 টাকা আমি বলেছি আমি প্রতিবাদ করেছি আমরা 4-5 জন লোক নিয়ে আমরা প্রতিবাদ করেছি তাই বলছি আমার কাছে ক্ষমতা আছে আমি বেশি নিয়েছি আমি বলছিলাম আমাদের আপনার কাছে যত ক্ষমতা আছে তাহলে আপনি আমার বাড়িঘর টিউশন জায়গায় লেখা নিয়ে নেন আপনার বাড়িঘর নিবো কেন আপনার টাকা নিবো আমার কাছ থেকে মানে 820 টাকা নিচ্ছে সিঙ্গেল টিকিট দেখেন এই যে দেখেন আগে কখনো আমি সবসময় রেলে যাতায়াত করি আমার কখনো আমার থেকে এরকম কোনো কিছু হয় নাই দুর্নীতি অবশ্যই দুর্নীতি স্ট্যান্ডিং টিকিট দিবেন নরসিংদী 65 টাকার ভাড়া সকালে অষ্টম 2টা টিকিট দেখেন 65 টাকা করে আপনাদেরকে দেখাই আর এখন উনি 200 টাকা চাচ্ছে ওনারে আপনারা কষ্ট করেন আপনারা আইনের আওতায় আনেন আপনারা কেন দেখেন সকালে 2টা টিকিট কেটে আসছি বাপ মায়া 65 টাকা করে 65 টাকা এখন 200 টাকা 200 টাকা দিচ্ছে দেখেন আপনারা দেখেন টিকিট নেন এই যে আমি 200 টাকা দিচ্ছি আমি 200 টাকা দিচ্ছি না টিকিট দেন কি জন্য আসলে বেশি টাকা কেন দিতে হচ্ছে দেখেন 10 থেকে আসছি আজকে সকালে 65 টাকা করে আপনি বিষয়টা হলো ভাই ঢাকা কমলাপুর থেকে আর নোয়াখালীর টিকিট হলো 240 টাকা আমার বলতেছে 600 টাকা করে ভাই বুঝছেন এই যে ওই কাউন্টার থেকে কেন না আমি কিভাবে বলবো ভাই কেন এত টাকা চাচ্ছে স্ট্যান্ডিং দিবেই আপনারা দেবেন এখন এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের আপনি আমাদের যদি বলেন যে আমাকে দিতে হবে এটা তো আমি পারবো না চাঁদা তোলার দৃশ্য ধরা পড়ে স্টার নিউজের গোপন ক্যামেরায় দিনে দোকান প্রতি 200 টাকা করে চাঁদা তুলছেন শাহজালাল সরকার নামের এই ব্যক্তি ফুটপাত ছাড়িয়ে রাস্তাতেও বসেছে দোকান এসব দোকান ঘিরেও চলে চাঁদাবাজির রমরমা বাণিজ্য সময় চাঁদাবাজি চলবে না আগের চেয়ে বেশি না কম দেয়া লাগে এখন বেশি চলতেছে ফুটপাত তো আর টেন্ডার দেন ফুটপাত কি বিক্রি করে ফুটপাত বিক্রি করেন ওই একটা টেন্ডার হয় ওটার কারণে একটা ছিল আরেকটা চলে কি মেগা সিটি ঢাকা যেখানে প্রতিনিয়ত বেড়েই চলেছে জনসংখ্যা প্রয়োজনের তুলনায় রাস্তাঘাট কম যানজটে নাকাল নগর জীবন ফুটপাত দিয়ে চলারও কোনো উপায় নেই জনবহুল এই নগরীর ফুটপাত দখল হয়েছে অনেক আগেই রাজধানীর এই ফুটপাত ঘিরেই কোটি টাকার বাণিজ্য কিন্তু কারা নিয়ন্ত্রণ করছে চাঁদাবাজির এই বিশাল সাম্রাজ্য জানিয়ে অনুসন্ধানে নামে স্টার নিউজ এই যেমন মাসুম নামের এই ব্যক্তি বাণিজ্যিক এলাকা মতিঝিল আইডিয়াল কলেজের ফুটপাত থেকে টাকা তুলছেন যেন হালখাতার দোকান খুলে বসেছেন বাস্তবে কড়াই গন্ডায় বুঝে নিচ্ছেন চাঁদার টাকা খানিক পর আরও একজনের চাঁদা তোলার দৃশ্য ধরা পড়ে স্টার নিউজের গোপন ক্যামেরায় দিনে দোকান প্রতি 200 টাকা করে চাঁদা তুলছেন শাহজালাল সরকার নামের এই ব্যক্তি আমরা প্রতি মাসে হচ্ছে গিয়ে লস দিচ্ছি আমাদের স্টাফ আছে আমাদের অনেক টাকা ভাড়া দোকানের অনেক টাকা কারেন্ট বিল বোনাস আছে আমরা যদি সেল না করতে পারি 4-5টা দিনই সেল করতাম তাহলে আমরা কিভাবে দিব ডেফিনেটলি ভালো না ভালোভাবে দেখারও কিছু নাই বুকের ভিতরে যে কষ্টটা এটা আমরাই জানি এই মবটা বাংলাদেশে এমনভাবে ভাইরাস হয়েছে যে মবের কারণে মানে আমরা সিকিউর না আমরা ব্যবসা করে ছেড়ে দিয়ে দেশের বাড়ি চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি অ্যাটলিস্ট জানে মালে বেঁচে থাকি আবার চলে যাব এই দেশে থাকার মতো জায়গা না এই দেশের মানুষ ভালো না এই দেশের জাস্টিস ভালো না এত বড় একটা মার্কেট ঘটনা হওয়ার সাথে সাথেই তো পাশেই থানা পুলিশ তো তখনই আসবে কেন আইন আসেনি কেন প্রশাসন আসেনি ভাঙার পরে কেন আসবে বাংলাদেশে হচ্ছে দুর্নীতি বেড়েই যাচ্ছে আমরা খুনের বিচার পাচ্ছি না তারপর এই খুন হামলা তারপর যত দুর্ঘটনা ঘটছে আমরা কোনো কিছুর বিচার পাচ্ছি না আমাদের দেশে কি কখনো বিচার হবে না মবের কালচার যদি আমরা বাংলাদেশ থেকে
না সরাতে পারে, যে কালচারটা অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর যে কালচারের কারণে দেখেন আপনারা খুব দেখতে পাচ্ছেন এই মবের কালচারটা শেষ করতে হবে। আমরা আদৌ জানি না সেই লোকটা কোথায়, আমরা এই লাশ ভিতরে আছে, মেরে ফেলছে। এখানে কিন্তু একটা কথা আছে, রিক্সাওয়ালা সিকিউরিটির গায়ে হাত তুলেছিল, রিক্সাওয়ালা সিকিউরিটির গায়ে হাত তুলেছিল। একটা মার্কেটের তো একটা রুলস আছে যে একটা রিক্সা কোথায় রাখতে পারবে, পার্ক করতে পারবে না। এই রুলসটা তো আমার সিকিউরিটি গার্ড কেন, আমাকে মার্কেট কন্ট্রোল করার জন্য তো একটা সিকিউরিটি গার্ড রাখা। তো বড় একটা মার্কেট তারা ভাঙচুর করবে, এই যে আমাদের যে সাধারণ যে ব্যবসায়ীরা আছে ওরা তো পরিবার ওদের আশাই আছে যে ওদের এত ক্ষয়ক্ষতি করলো। এখন যে ঈদে আমাদের ব্যবসায়ীরা খুব ভালো বেচা কিনা করতো, মাত্র আছে কয়দিন, 3 দিন 4 দিনই আছে। তো এই সময়টা যে এত বড় একটা ক্ষয়ক্ষতি করলো, আজকের দিনে যে মার্কেটটা বন্ধ, এটা ওদের কত একটা ক্ষতি হয়েছে। তো এটা রিক্সাওয়ালারা কি পুষাইতে পারবে বা গার্ডম্যানরা কি পুষাইতে পারবে? তো ওদের গ্যাঞ্জাম নিয়ে যদি ব্যবসায়ীদের এত ক্ষতি করে থাকে, আর আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা একটা চক্রান্ত। কারণ এত বড় একটা মার্কেটে তারা রিক্সাওয়ালারা হামলা করবে, মানে এটা আসলে আমরা কেউ মানতে পারি না। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, হাজার হাজার ঘটনা দেশে এবং বিদেশে। কয়টার বিষয়ে কথা বলা যায়, আর বেশি কথা বললে তো এটা বাসালত হয়ে যায়। এই বাংলাদেশের প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এত অনাকাঙ্ক্ষিত অশোভন, মানে কি বলবো আর কি, জাস্ট অনভিপ্রেত ঘটনা ঘটতেছে যা আসলে বিবরণ দিয়ে শেষ করা যাবে না। আমি খুব বেদনাহত হই, মানে আসলে আমাদের ছোটবেলায় তো এই সমস্ত ঘটনা ছিল না, অসম্ভব কথা ছিল না। টুকটাক থাকতে পারে, বাট আমি তো মোটামুটি শহরেই ছিলাম। সেই যে ঘটনা, এর কারণ কি, এর শেষ কোথায়, কারা দায়ী এটার জন্য? আমি আপনাদের কাছে প্রশ্ন ছড়ে দিচ্ছি, অনেকগুলো কথা বললাম। কারা দায়ী, শেষ কোথায়, এর কারণ কি, কি মনে হয়? প্রত্যেকের কাছে আমি জিজ্ঞেস করতেছি। বয়োজ্যেষ্ঠ লোকগুলো কেউ জবাব দিবে না, কারণ ওরাই দায়ী, ওরাই এই চক্রান্তকারী, এর পিছনে এরাই কাজ করে। এই তরতাজা এই যে ছেলে মেয়েগুলা এখানে কথা বলতেছে, এরা এই নোংরা রাজনীতির অলি গলি এরা চেনে না। অসম্ভব কথা, ওই বয়সে চেনার কথা না। যদিও টুকটাক কিছু চেনে, ওই বস্তিতে যারা থাকে ওগুলো অনেক চালাক, তারা বোঝে কিভাবে ট্র্যাপ করতে হবে, কিভাবে কাকে ফান্দে ফেলাতে হবে, দে নোজ ইট। কিন্তু সাধারণ পরিবারের ছেলেরা এখনো অতটা শেখে নাই। সো এই যে রেলের টিকিট, রেলমন্ত্রী কোথায়? একবার ওই কালো বিড়াল একটা ছিল রেলমন্ত্রী, কত লক্ষ টাকা নিয়ে তার ড্রাইভার ধরা পড়ছিল। এখনকার আমাদের এই নূতন আমাদের যে প্রধানমন্ত্রী আসছেন, একজন তরুণ, মানে তো ওনার লটবহর কোথায়, ওনার মন্ত্রী উজির নাজিররা কোথায়? এই যে বেচারা চিল্লাচিল্লি করতেছে, 100, 200, 300 টাকা পর্যন্ত একটা টিকিটে বেশি নিচ্ছে। এই জুলুম, এই অত্যাচার, এই নিষ্পেষণ, এই শোষণের শেষ কোথায়? এটা একটা রাষ্ট্রে চলতে পারে? পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রে এটা হয়? 200 টাকার টিকিট পট করে বলে দিল একটা 500 টাকা। তারা রেগুলার আসা যাওয়া করে, তারা তো বলতেছে তারা রেগুলার আসা যাওয়া করে, এবার তার আগের দিন কত টাকায় গেছে। এই চাক্ষুষ প্রবণ। আর এখন তো আলহামদুলিল্লাহ, আমি এটা প্রশংসা করি যে এই মিডিয়া আর যতই খারাপ হোক তারপরও অন্তত এটা এনে দিচ্ছে যে না, একেবারে হাতে নাতে সব কিছু তুলে ধরা যায়। সেই ছেলেদের যারা এগুলো সাংবাদিকতা করে, আমি এদেরকেও সাধুবাদ জানাই। যারা সত্য মিথ্যাকে তিলকে তাল করে না, সত্যকে মিথ্যা বানায় না বা মিথ্যাকে সত্য বানায় না, সাদাকে কালো করে না, তাদেরকে আমি সাধুবাদ জানাই। সো তারা এগুলো প্রচার প্রসার করতেছে। সো এটা আজকে মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যায়, মুহূর্তের ভিতরে সমস্ত লোক জানে। তো আমার প্রশ্ন, সবার কাছে প্রশ্ন, বাবা এটার কারণ কি? তারা কি ঘুমায়? প্রশাসনের লোক জানি। ঢাকা শহরের মতন কমরাফুল রেল স্টেশনেই তো এই সমস্ত ঘটনা ঘটতেছে। নাকের ডগায় এখানে পাশেই তো বঙ্গভবন। কারা দেয়? কি কারণ? কিভাবে হচ্ছে এই সমস্ত মানুষের আহাজারি? সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা সবারই খেটে খাওয়া না হলেও আমি কেন 200 টাকা জায়গায় 500 টাকা নিব? কার অথরিটি আছে এটা নেবার? কেন নিবে? কি কারণে আমি দিব? এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, এটা হওয়া উচিত না।
যে কোনো মূল্যে এগুলোকে প্রতিহত করা উচিত। আমি তো বলছি মানুষ একেবারে সেই সেন্ট মার্টিন থেকে একদম বাংলা বন্দর পর্যন্ত যাবে নিরাপদে, একদম স্বাচ্ছন্দ্যে, কোথাও কেউ হয়রানি করবে না। এই যে হয়রানি, এই যে একটা জুলুম, এগুলোর শিকার কেউ হবে না। এতটুকু ইনশিওর করা যায় না? এত বাহিনী, এত সংস্থা, এত কমিশন, এত কিছু কোথায়, কি কাজ করে তারা? আমি এই নতুন প্রজন্মকে বলতেছি, এগুলোর পিছনে সবই তো বলতেছে কাজ করে আরেকটা দল লোক, এবং তারা রাজনীতির সাথে জড়িত। এই রাজনীতি হলো একমাত্র এই রাষ্ট্র না শুধু পৃথিবীতে, সারা পৃথিবীতে এই যে এখন যুদ্ধটা হচ্ছে, এই যে ইউক্রেনের যুদ্ধটা হচ্ছে, সব জায়গায় যেখানেই যুদ্ধ, বিগ্রহ, নিষ্পেষণ, সবার পিছনে রাজনীতি। এই যে আমাদের পাশে একটা দেশে এত নোংরা রাজনীতি আর এত নোংরা নিষ্পেষণ, এত নির্মম নিষ্পেষণ এই মুসলমানদের উপরে, অন্য হতদরিদ্র মানুষদের উপরে, দেখি তো কি হয় সমাজে। খুব দুঃখজনক, এটা অত্যন্ত আপত্তিকর। কি বলার আছে এখানে? কে কি বলবে? একটা গুজব ছড়াই দেয়া একটা মার্কেট ভেঙে দিল। একটা রিক্সাওয়ালাকে রিক্সা হয়তো দারোয়ান পার্কিং করতে দেয় নাই, ওখানে পার্কিং এর জায়গা না, গুজব ছড়াই দিল যে মার্কেটের ভিতরে রিক্সাওয়ালাকে মাইরা ওখানে লাশ আছে, আইসা একটা পুরা মার্কেটটা ভেঙে দিল, লুটপাট করে নিল। পাশেই থানা, ওই তো মেয়েরা বলতেছে পাশেই থানা, ও বলতেছে এখন এই দেশেই থাকবো না। মানুষের কতটা ক্ষোভ হলে এই সমস্ত কথা বলতে পারে, কতটা দুঃখ বেদনা আর্তনাদ তার ভিতরে কাজ করতেছে। দ্যাট ইজ ট্রু। এই ঈদের মৌসুমে বেচা কিনে করবে শত শত দোকান, অনেক বড় একটা মার্কেট তো এটা, স্কোয়ার শপিং মল। সো একেবারে তছনছ করে দিল। কোনো অর্থ আছে এটার? কোনো দরকার ছিল? খুব দুঃখজনক বিষয়, মোটেই কাম্য না। এর সবকিছুর পিছনে এই রাজনীতি ছাড়া আর কিছু নাই। আর এই চাঁদাবাজি, আমি বলছি আমি 65 সনে ঢাকা শহরে আসছি, ফার্স্ট 65-এ। কার কবে জন্ম আমি তো জানি না। 77 সনে আসছি পার্মানেন্টলি। সো বলছি ঢাকা শহরের অলিগলি মোটামুটি পায়ে হেঁটেই চিনতে হয়েছে আমাকে। আই ওয়াজ কম্পেলড, বাধ্য হয়েছি চিনতে। এখনো হাঁটি মোটামুটি সময় সুযোগ পেলে। সো একটা নতুন জায়গা হলে হেঁটে দেখি জায়গাটা কেমন, রাস্তাটা কোন দিক দিয়ে গেছে, কিরকম আর কি। এই চাঁদাবাজি প্রতি ইঞ্চিতে চাঁদাবাজি হয়। কোনো ফুটপাতে হাঁটার মতন কোনো রাস্তা নাই, সব হকারদের দখলে। এবং আমি একদিক থেকে এই হকারদের দোষ দেই না, চাঁদাবাজিটা একটা ভিন্ন জিনিস। হকারদের দোষ দেয় না এই জন্য যে আসলে এই বেকার ছেলেপেলেগুলো কোথায় যাবে, কি করবে তারা? এদেরকে ইউটিলাইজ করে। এরা তো কিছু করতে চায়, স্বাভাবিক কথা। আমি হলেও তো 2টা পয়সা আর্ন করতে চাইতাম। আমার মা বাবা আছে, পরিবার পরিজন আছে, ভাই বোন আছে, ছোট নিজেরও তো বিয়ে শাদী হতে পারে। সবাই তো মোটামুটি 18, 20, 25, 30 বছরের বয়স। আমি দেখি তো দোকানদারি করে। আমি তো আমার নিজেরও 2-1 জায়গায় একটা প্রতিষ্ঠান আছে, আমি যাই তো রেগুলার। সো একেবারে এখান থেকে একদম সেই ময়মনসিংহ পর্যন্ত, এদিকে মেঘনাঘাট পর্যন্ত, ওদিকে নরসিংদী পর্যন্ত, এদিকে ওই পদ্মা ঘাট পর্যন্ত, সব জায়গায় মহাপ্রশালও আছে, রাস্তাঘাটে সব জায়গায়। বিকজ যাবে কোথায়? মানুষ কি করবে? কিছু তো একটা করতে হবে। টাকা পয়সা তো কিছু লাগে না? রাষ্ট্র কি ওই ফ্যামিলি কার্ড দিয়েছে আর একেবারে সবাই একেবারে ওইটা দিয়েই চলে যাবে তাদের জীবন জিন্দেগি? নট দ্যাট। সো আমি তো বলছি, আমি সরকারকে কি আবেদন জানাবো? আমি আমির সাহেবকে বলছি যে এই ছেলেগুলোকে রাজনৈতিক কাজে ব্যবহার না করে এই ফুটপাতে না বসাইয়া, বাবা এটা তো একটা সম্পদ, ম্যান পাওয়ার তো একটা সম্পদ, এদেরকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠান, ভালো ট্রেনিং দেন, নৈতিক কিছু শিক্ষা দেন। আর এই ফুটপাতে কত মারামারি, কত কাটাকাটি হয়, এরাও একটা আবার মাস্তানি করে। অনেক সময় দরদাম করে না নিলে মানে যা ইচ্ছা তাই একটা দিয়ে দেবে, গসাই দেবে। আমি দেখি তো ফুটপাতে কি হয় না হয়। বলছি তো আমি সেই 77 সন থেকেই তো আমি দেখে আসছি। খুব ভয়ঙ্কর। এরাও সংঘবদ্ধ,
কত সময় কত লোককে এরা মেরে ফেলছে পিটায় ফুটায় সেই করে। সো যা তা মাল বিক্রি অনেক কিছু হয়, অনেক ঘটনাই ঘটে, পুলিশের সামনেই ঘটে। পুলিশ কখনোই সাধারণ মানুষদের কোনো ক্রেতার পক্ষে এসে কথা বলবে না, কখনোই না। শত শত কোটি টাকা, হাজারো কোটি টাকার চাঁদা ওঠে এই রাজধানী ঢাকা থেকে, তারপরে বিভাগীয় শহর, জেলা শহর, উপজেলা শহর, সব জায়গাতেই উঠায়। কারা উঠায়, কারা এটার ভাগ নেয়? খুব সহজ সমীকরণ, যে কেউ আমরা জানি, হয়তো মুখ খুলে বলতে পারি না। তো এই যদি হয় একটা রাষ্ট্রের চরিত্র, তাহলে ভবিষ্যৎ কি? দুঃখজনক। প্রত্যেকটা কথাই আমি বলতেছি দুঃখজনক, কোনোটাই গ্রহণযোগ্য না, কোনোটাই আপ টু দ্য মার্ক না। বলছে শিক্ষা ব্যবস্থাকে একেবারে এমন করবে যে বিশ্ব র্যাঙ্কিং এ নিয়ে যাবে 5টা ইউনিভার্সিটি। আমি দেখতেছি এটা তো রসতলে যাওয়ার পথে এখন যাওয়া অবস্থা। এই যে ভিসি নিয়োগ, দলীয় একটা ভিসি নিয়োগ, একটা ভিসি, বিশ্ববিদ্যালয়ের একটা ভিসি দলীয় চিন্তায় নিয়োগ দেওয়া উচিত? কখনোই দেওয়া উচিত না। বরং নিজের স্বার্থের জন্য একজন ভালো মানুষকে, যদি দূরদর্শী প্রশাসন হয়, তাহলে একটা ভালো, সত্যিকারের অর্থে একটা ভালো মানুষকে, একজন ভালো মানুষকে বেছে বানানো উচিত, যিনি কোনো দলের কাছে নথি স্বীকার করবেন না, আর বিশ্ববিদ্যালয়ের পরিবেশও দূষিত করবেন না। কিন্তু সেটা না দিয়ে যদি দলীয় একজন লোককে দেয়, দলকানা একটা ভিসি নিয়োগ দেয়, তাহলে সে কি শিক্ষা দেবে? সে তো ওখানে পলিটিক্স করবে। আর বিশ্ববিদ্যালয়েও লাল দল, নীল দল, ডাক্তারদের ভিতরে লাল দল, সবুজ দল, সব জায়গায় মাশাল্লাহ দলীয়করণ, সব জায়গায় মাশাল্লাহ পলিটিক্স আছে। এমনভাবেই ঢুকাইছে পলিটিক্স, এমনই মজা পলিটিক্সে, এমনই রস ওখানে, যেই রসের আর কোনো শেষ নাই। কত নৈতিক, কত অবক্ষয় এই লোকগুলোরও। এরাও রাজনীতি করে। এরা তো সবাই বলতে পারে যে না, আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের রাজনীতি আমরা দেখতে চাই না, এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা এখানে দেখতে চাই না। যে যোগ্য লোক আছে, যে ডিপার্টমেন্ট থেকে যারা সিনিয়র আছে, তাদের ভিতর থেকে কাউকে ভিসি নিয়োগ দেন না, ওটাও দলীয় বিবেচনায়। এবং নিয়োগ দেবে, কদিন পরে ওগুলো কিছু লোক আবার অন্যায় করবে, প্রতিবাদ করবে, অপোনেন্টরা, ছাত্ররাও এর এগিয়ে আসবে। কি আশ্চর্য! এখানে হলে বলে বড় ভাই, ছোট ভাই, র্যাগিং, রুম বিক্রি, সিট বিক্রি, আমরা তো এগুলো কল্পনাও করি না। আমার যখন আমি এটা তুলনা করা যাবে না যে আমাদের সময়, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে তো আমি 2টা হলে ছিলাম, আর ঢাকা ইউনিভার্সিটিতে আমি 5-6টা হলে আমি ঢাকা ইউনিভার্সিটিতেও অ্যাডমিশন নিয়েছি, আইবিএ তো আমি তো 1 বছর ক্লাসই করছি, অনেকগুলো হলে কাটাইছি। আমি হলে অ্যাটাচ ছিলাম, ঢাকায় এসে মেসে থাকতাম। বাট বন্ধু বান্ধব তো ছিল সূর্য হোসেন হলে, ইকবাল হলে, সার্জেন্ট জহুরুল হকে, SM হলে, তারপরে ওই শেরে বাংলা হলে, একেবারে চানখার ফুলের এখানে বেশি সময় দিয়েছি বোধহয় স্যার এফ রহমান হলে আর কি। আমাদের স্কুলের এই জুনিয়র ছেলেরা থাকতো ওখানে। সো 4-5টা হলে তো আমি অনেক দিন, অনেক রাত সময় কাটাইছি ওখানে, অনেক দিন থেকেছি। এরকম তো কোনো সমস্যা ছিল না। আর এখন সেই হলে নিয়ে ছাত্ররা রাজনীতি, ছাত্ররা মার্সিডিজ বেঞ্চ হাঁকায়, কোটি কোটি টাকার মালিক ছাত্রীরা পর্যন্ত ওই ইয়েতে ইডেন কলেজে, তারা দেখলাম তো বিগত রেজিমের আমলে তাদের সেই টাকা পয়সা, তাদের বেশভূষা, তাদের ক্ষমতা, তাদের শান শওকত, কত কিছু। এই যে আবরার হোসেন, এই যে বুয়েটেও আমি গেছি অনেকবার। বুয়েটে ব্যায়ামই করতাম, খোলা ছিল একদম, সুন্দর ওদের ব্যায়ামাগারটা, দারুণ। আমি প্রায় 1 বছর ওখানে ব্যায়াম করছি। আজিমপুরেই থাকতাম, 100 গজ দূরের ভিতরে ওখানে। সো এখন সেইখানে যদি দলীয় ভিসি নিয়োগ দেয়, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আসলে তাহলে বোধহয় ভবিষ্যৎ, আমার মনে হয় একটু ডাল মে কুছ কালা হয়, আই হ্যাভ সাম ডাউট আর কি। যাই হোক, এটা আপনাদের মর্জি, খুশি আপনাদের, দিতেই পারেন আপনি। আপনার পরামর্শদাতা কারা আমি তো জানি না। আর ওই যেগুলো ঘটনা ঘটছে, এই যে ভাঙচুর, এই যে চাঁদাবাজি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। এখন স্বরাষ্ট্রমন্ত্রী দেখি সব আইন মন্ত্রণালয়ের কাজ করতেছে, তাহলে ওনাকে 2টা মন্ত্রণালয় দিলেই তো ভালো হইতো। প্রধানমন্ত্রী এটাও ভুল করছে, আমার মনে হয় রিশাফল করা দরকার আর কি, একটু অদল বদল করে দেন। আইন এবং স্বরাষ্ট্র 2টাই ওনাকে দেওয়া উচিত আর কি। হি ইজ এ ভেরি ডাইনামিক গাই অ্যান্ড ভেরি ভেরি ইন্টেলিজেন্ট, কোয়ালিফাইড মেবি অলসো। সো আমার অনুরোধ আর কি, জাস্ট নতুন প্রজন্ম কীভাবে নেবে তো আমি জানি না বাবা, এটা তোমাদের ইচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।